আজকে আমাদের নায়িকা খুবই কিউট সুন্দরী, তবে সে আনলাকি মেয়ে, মানে এক আনলাকি পরী। তার স্বপ্ন এক রাজকুমারকে বিয়ে করা, কিন্তু সে যেখানে সেখানেই দুর্ঘটনা ঘটায়। অন্যদিকে আমাদের হিরো কোল্ড হার্ট সিও, কিন্তু যে মেয়ে তাকে স্পর্শ করে তখনই অ্যালার্জি হয়ে এক মানসিক ট্রমায় অজ্ঞান হয়ে যায়। তবে একদিন আমাদের নায়িকার হাতে আসে এক জাদুকরি চশমা, এরপর বদলে দেয় নায়িকার ভাগ্যের চাকা, আর নায়িকার প্রেমে পড়ে আমাদের হিরো কোল্ড হার্ট সিও। আর এরপর দুইজনের সাথে কি কি কাণ্ড ঘটে চলো দেখে আসি। গল্পের শুরুতেই আমাদের হিরো চ্যানকে দেখানো হয় সে একটা গেমিং কোম্পানির প্রেসিডেন্ট, কিন্তু ওর একটা অদ্ভুত রোগ ছিল। সে কাউকে ছুলেই তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, যেটা তার ছোটবেলার একটা ট্রমা থেকে শুরু হয়েছিল। আর এই ঘটনা তো সে প্রতিদিন রাতে স্বপ্নেও দেখত। এটা হলো আমাদের নায়িকা নোয়ান, যার স্বপ্ন ছিল একটা গেমিং কোম্পানিতে অ্যানিমেশন ডিজাইনার হওয়া, কিন্তু বেচারি ছোটবেলা থেকে ভীষণ আনলাকি। সে যে কাজেই হাত দিত না কেন সেটাই ভুল হয়ে যায়। আজ নোয়ানের একটা কোম্পানিতে ইন্টারভিউ ছিল। তার সিনিয়র যে কিনা তার রুমমেট, সে তাকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কত দূর। নোয়ান বলে তুমি চিন্তা করো না, আমি প্রায় পৌঁছে গিয়েছি। কিন্তু তখনই সে তার সাইকেলটা নিয়ে পড়ে যায়, আর তার ফোনটা উড়ে গিয়ে পড়ে ড্রেনের ভেতরে। এরই মধ্যে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় তার উপরে রাস্তার নোংরা পানি এসে ছিটে পড়ে, যেটা কিনা চ্যানেরই গাড়ি ছিল। এদিকে প্রেসিডেন্ট আসছে শুনেই তো অফিসের সব কর্মচারীরা হাতে গ্লাভস পরে অফিস পরিষ্কার করতে শুরু করে দেয়, কারণ তাদের বস চ্যানের নোংরা একদমই পছন্দ না। কোম্পানির এক ডাইরেক্টর সেদিন একটা গ্লাভস পরেছিল, যেটা দেখে চ্যান তার স্যালারির অর্ধেক কেটে নেয়। অন্যদিকে নোয়ান কোন রকমে কোম্পানিতে পৌঁছে যায়, তবে তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে একটুর জন্য সে গেটের বাইরেই থেকে যায়। তখন সে ভিতরে থাকা কর্মচারীকে গেট খুলতে বললে সে কর্মচারী জানায় সে 10 সেকেন্ড লেট করেছে। এবার নোয়ান বাইরে আসার পর তার সিনিয়র উসিন তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে তুমি তো একটা পরী, তুমি মন খারাপ করো না। তখন নোয়ান বলে হ্যাঁ আমি আনলাকি পরী। তারপর নোয়ান সে গাড়িটা দেখতে পায় যেটা তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিল। তারপর সে গাড়ির কাছে দৌড়ে যায় আর বলে তোর মালিকের জন্যই আজ আমার ইন্টারভিউটা মিস হয়ে গেল। তখন গাড়ির লাইট হর্ন বেজে ওঠে। নোয়ান বলে দাঁড়া, আমার কথা তো এখনো শেষ হয়নি। এই বলে সে যখন গাড়িটাতে একটা লাথি মারতে যাবে তখন তার জুতাটা উড়ে গিয়ে চ্যানের সামনে পড়ে। এবার নোয়ান তার সামনে যায় আর বলে এই গাড়িটা তোমারই তাই না? তোমার জন্যই আজ আমার ইন্টারভিউটা মিস হয়ে গিয়েছে, তোমার তো আমার কাছে ক্ষমা চাইতে হবে। চ্যান তার অ্যাসিস্ট্যান্ট কিয়ানকে জিজ্ঞাসা করে এটা আবার কে? তখন কিয়ান বলে আজ যারা ইন্টারভিউ দিতে এসেছিল সে তাদেরই মধ্যে একজন। এখানে তো উসিন নোয়ানকে থামানোর অনেক চেষ্টা করছিল, তবে নোয়ান তো থামছিলই না। তখনই উসিন বলে ওঠে আরে চুপ করো, এটাই তো এই গেমিং কোম্পানির প্রেসিডেন্ট। নোয়ান বলে তাতে কি হয়েছে? তবে তার হুঁশ আসলে বলে কি বললে তুমি? তখনই চ্যান বলে ওঠে আমার জন্য যেহেতু তোমার ইন্টারভিউ মিস হয়েছে তাই আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। পরের সিনে আমাদেরকে ইন্টারভিউর দৃশ্য দেখানো হয়। চ্যান বলে তুমি সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার কাজের কোনো এক্সপিরিয়েন্সও নেই, তুমি কিভাবে এই কোম্পানিতে কাজ করার কথা ভাবলে? নোয়ান বলে আমার ছোটবেলা থেকে গেমিং এ অনেক বেশি ইন্টারেস্ট, আর আমি অনেকগুলো অ্যানিমেটেড পেইন্টিংও তৈরি করেছি। চ্যান একটা পেইন্টিং দেখতে চায়, কিন্তু নোয়ান দেখে সেটা পানিতে ভিজে একদম নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে চ্যান চলে যাচ্ছিল। তখন নোয়ান তার কাছে আরো একটা সুযোগ চায় আর বলে আমি আসলে আনলাকি, তাই আমার সাথে এরকমটা হচ্ছে। চ্যান রেগে বলে তুমি যদি এই ইন্টারভিউকে গুরুত্বপূর্ণ মনে করতে তাহলে তুমি সময় মতো আসতে আর তোমার পেইন্টিং গুলোকেও সামলে রাখতে, আর এখন কি আর করার? ইন্টারভিউ খারাপ হওয়াতে নোয়ানের মনটা খারাপ হয়ে যায়। তারপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে বসে চ্যানকে গালি দিতে থাকে। এখানে থাকা এক লোক নোয়ানকে একটা চশমা দিয়ে বলে যে এটা তোমার ভাগ্য ভালো করে দিবে। নোয়ান ভাবে এটা তো একটা চশমা, এটা কিভাবে আমার ভাগ্য ভালো করবে? পরের দিন তার ভাই মিং তাকে ফোন করে বলে আমাকে জলদি স্টেশন থেকে নিয়ে যাও। তাকে আনতে যাবার সময় রাস্তায় এসে সে সেই চশমাটা পরে। তারপর সে দেখতে পায় চারপাশের লোকজনের শরীর থেকে স্পার্কেল বের হচ্ছে। চশমার বক্সের ভিতর একটা নোট পায় যেটাতে লেখা ছিল যার কাছে তুমি গোল্ডেন স্পার্কেল দেখতে পাবে সে তোমার ভাগ্য ভালো করে দিবে। নোয়ান তো একথা বিশ্বাসই করে না, কিন্তু তারপর সে দুজন পিঙ্ক কালারের স্পার্কেল বের হওয়া ছেলে মেয়েকে কাপল হয়ে যেতে দেখে, ফলে তার তো একথা বিশ্বাস হয়ে যায়। এরপরেই সে রাস্তায় চ্যানকে দেখতে পায়। তার পিছু পিছু সে একটা হোটেলেও ঢুকে পড়ে, কিন্তু স্টাফ তাকে আটকে দিয়ে বলে উপরটা শুধু ভিআইপিদের জন্য। নোয়ান বলে আমার বাবা উপরে আছে, আর সে উপরে চলে যায়। পিছন থেকে চ্যানকে দেখে সে ভাবে এই যদি আমার গুড লাক হয় তাহলে তো আমার লটারি লেগে যাবে। তখন ভুল করে তার হাত লেগে ওখানে থাকা একটা টপ পড়ে যায় আর চ্যান তাকে দেখে ফেলে।
নোয়ান পালিয়ে ওয়াশরুমে চলে যায়। চ্যান সেখানে গিয়ে তাকে বলে, তুমি কি এখানেও তোমার গেম অ্যানিমেটর হওয়ার স্বপ্ন পূরণ করতে এসেছো? সে তাকে আরো ইনসাল্ট করে এখান থেকে চলে যেতে বলে। এবার নোয়ান তো তার ভাইকে ফোন দিয়ে বলে, তুমি একা একাই চলে এসো, কারণ আমার এখন কাউকে শাস্তি দিতে হবে। তারপর সে যায় চ্যানের কাছে আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে তার গালে একটা নোট চিপকে দিয়ে চলে যায়। কিয়ান চ্যানকে বলে, কোনো ব্যাপার না, সে তোমাকে স্পর্শ করেনি, শুধু তোমার গালে একটা নোট চিপকে দিয়েছে। কিন্তু চ্যান তাকেও তার থেকে দূরে থাকতে বলছিল। তারপর সে গালের নোটটা খুলে দেখে তাতে একটা কুকুরের মুখ আঁকা। তখন তো সে রাগে একদম চিৎকার করতে থাকে। যাই হোক, পরের সিনে দেখা যায় দুই ভাই বোন যখন বাড়ি ফিরছিল তখন মিং তার বোনকে বলে, তুমি প্লিজ কদিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও, কারণ আমার জব চলে গিয়েছে। কিন্তু নোয়ান তো উসিনের সঙ্গে থাকতো, তাই সে রাজি হয় না। তখনই উসিন তাকে মেসেজ করে বলে অফিসের ওভার টাইমের জন্য সে 2 দিন বাসায় আসতে পারবে না। তখন নোয়ান তার ভাইকে বলে, ঠিক আছে, তুমি মাত্র 2 দিনে বাসায় থাকতে পারবে। পরদিন বাড়িওয়ালা আসলে নোয়ান ভয় পেয়ে যায় আর ভাবে সে আবার ভাড়া বাড়াতে আসলো না তো। তবে না, উনি শুধু কিছু কথা বলেই এখান থেকে চলে যায়। তারপর সে তার ফোনটা ঠিক করাতে গেলে জানতে পারে শুধু তার ফোনের কাঁচটাই ভেঙে গিয়েছে। সেটা সে ফ্রিতেই ঠিক করিয়ে নেয়, কারণ দোকানে সেদিন অনুষ্ঠান ছিল। সে তো এসবে খুবই খুশি যে তার লাক আজ হঠাৎ করে এত ভালো হলো। কিভাবে? তারপরেই তার মনে পড়ে চ্যানের গালে নোট চিপকে দেওয়ার সময় সে তাকে একটু স্পর্শ করেছিল। এতেই মনে হয় তার ভাগ্য খুলে গিয়েছে। এটা বুঝতে পেরে সে জলদি করে তার চশমাটা পরে ফেলে। এদিকে আমরা একটা নতুন ক্যারেক্টার ফ্যাংকে দেখতে পাই, যে এই গেমিং কোম্পানির নতুন রিসেপশনিস্ট। অন্যদিকে ডাইরেক্টর উসিনকে নতুন ক্লিনারের কথা জিজ্ঞাসা করলে উসিন বলে, আমার তো মনেই ছিল না। তারপর সে নোয়ানের কাছে গিয়ে তাকে বলে, প্লিজ তুমি একদিনের জন্য আমাদের বসের এক্সপেন্সিভ ক্লিনার হয়ে যাও। সে রাজি না হলে উসিন তো তার পা ধরে বসে থাকে। তারপর সে তাকে জোর করে অফিসে নিয়ে যায় আর ক্লিনারের ড্রেস পরিয়ে চ্যানের অফিসের দিকে নিয়ে আসে। পরের সিনে দেখা যায় নোয়ান যখন সব পরিষ্কার করছিল তখন ক্লিনিং মেশিনে কিছু সমস্যার কারণে পুরো জায়গাটা আগের থেকেও বেশি নোংরা হয়ে যায়। সে যেমন তেমন করে পুরো অফিস আবারও পরিষ্কার করে। তারপর চ্যানের আসার আওয়াজ শুনতে পেয়ে সে তাড়াহুড়া করে লুকিয়ে পড়ে। চ্যান এসে তার ডেস্কে বসে পড়ে আর আমরা দেখি নোয়ান তার টেবিলের নিচে লুকিয়েছিল। তখনই আবার নোয়ান তার চারপাশে গোল্ডেন স্পার্কেল দেখতে পায় আর তাকে টাচ করতে যাবে, তখনই চ্যান টেবিল থেকে উঠে পড়ে, কারণ তার কোটে একটুকুখানি ধুলা লেগে গিয়েছিল। তখন নোয়ান তাকে পিছন থেকে ধরতে গেলে হঠাৎ তার গায়ের উপরই পড়ে যায়। চ্যান কোনো রকমে তার থেকে দূরে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি এখানে কি করছো? আর তুমি আমাদের অফিসের ক্লিনিং স্টাফের ড্রেস কেন পরে আছো? তুমি আসল ক্লিনিং স্টাফদের সাথে কি করেছো? চ্যান তো কিয়ানকেও ডেকে আনে আর বলে, এই মেয়েকে যেন আমার অফিস থেকে কেউ বের হতে না দেয়। তারপর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার কিয়ান তাকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে, এখন আর কিছুই করা সম্ভব না। কিয়ান তো ঘাবড়ে গিয়ে বলে, এভাবে বলবেন না, কিছু তো করুন। ডক্টর বলে, চলো এবার উঠে পড়ো। আর সেও উঠে পড়ে। ডক্টর বলে, ও এখন এতটাই নরমাল আছে যে এর থেকে আর বেশি নরমাল হওয়া সম্ভব না। তারপর আমরা জানতে পারি চ্যানের সঙ্গে তার বাবার সম্পর্ক একদমই ভালো না। তার বাবা চায় সে নিজের গেমিং কোম্পানি ছেড়ে তার বাবার কোম্পানিতে আসুন। তার উপর চ্যান আবার নিজের সৎমাকে নিজের ফ্যামিলিও মনে করত না। এদিকে নোয়ান এখনো অফিসে বন্দী ছিল। উসিন তাকে ফোন করে বলে, বোসের অফিসে একটা ইম্পর্টেন্ট রুল হলো সেখানে কোনো মেয়ে অ্যালাউড না। এটা শুনে নোয়ান চিন্তা করে সে জানালা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু সে তো ছিল 20তম ফ্লোরে আর এতক্ষণে রাতও হয়ে গিয়েছিল। সে ভীষণ বোর হচ্ছিল, তাই সে চ্যানের চেয়ারে বসে ড্রয়িং করতে শুরু করে। তখনই চ্যান চলে আসে, তাই তাড়াহুড়ো করে সে ভুল করে কলমটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এবার উসিন নিজের ভুল স্বীকার করে বলে, আমি কালকেই রিজাইন করে দিব। তবে তখনই নোয়ান বলে ওঠে, এতে উসিনের কোনো দোষ নেই। আমি তাকে বলেছিলাম যেন আমাকে এখানে একটা জব দেওয়ার ব্যবস্থা করে। যদি কাউকে শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দাও। এবার বাইরে আসার পর উসিন নোয়ানের কাছে এই ঝামেলার জন্য ক্ষমা চায় আর বলে, এখন কয়েকটা দিন আমি অফিসে ওভারটাইম করব, তুমি বাসার মধ্যে সাবধানে থেকো। অন্যদিকে কিয়ান চ্যানকে বলে, ইন্টারভিউ দিন আসলেই আমাদের গাড়ির জন্য নোয়ানের উপর নোংরা পানি পড়েছিল আর তার পেন্টিংগুলো নষ্ট হয়ে গিয়েছিল। চ্যান বলে, তাহলে তুমি আমাকে এ কথাটা আগে কেন জানাওনি? কিয়ান বলে, এত কিছু হয়ে গিয়েছে যে আমি এগুলো বলার সুযোগই পাইনি। এবার রাতের বেলা চ্যান তার ডক্টরকে ফোন করে বলে, এই প্রথমবার কোনো মেয়ে আমাকে টাচ করার পরেও আমার কোনো অ্যালার্জি হয়নি। ডক্টর বলে, তোমার উচিত মেয়েটার কাছাকাছি থাকা, হতে পারে এভাবে তোমার রোগটা সেরে যাবে। পরের দিন চ্যান নোয়ানের সঙ্গে দেখা করে বলে, তুমি আমার কলম চুরি করেছ। নোয়ান বলে, আমি কেন তোমার কলম চুরি করতে যাব? কিন্তু তখনই তার পকেট থেকে কলমটা পাওয়া যায়, যেটা অলরেডি ভেঙে গিয়েছিল। নোয়ান বলে, দেখো এটা আমি চুরি করিনি, সেদিন হয়তো তাড়াহুড়ার কারণে ভুল করে এটা আমি আমার পকেটে রেখে দিয়েছিলাম।
আর এটা যেহেতু এখন ভেঙে গিয়েছে, তাই তুমি বলো এটার দাম কত, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। চ্যান বলে, এটা আমাকে আমার মা উপহার দিয়েছিল, তাছাড়া এটা গোল্ড দিয়ে তৈরি করা। এই কথা শুনে নোয়ান বলে, এখন নাকি কলমও আবার গোল্ড দিয়ে তৈরি করা হয়? চ্যান বলে, এর ক্ষতিপূরণ দিতে চাইলে আমার অফিসে তোমাকে 100 দিনের জন্য কাজ করতে হবে। নোয়ানও রাজি হয়ে যায়। পরদিন নোয়ান চ্যানের অফিসে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমার কি কাজ? চ্যান বলে, তুমি হলে আমার স্পেশাল ক্লিনার। তারপর সে তাকে তার অফিস পরিষ্কারের অনেকগুলো নিয়ম বলে সেখান থেকে চলে যায়। কাজ করতে করতে নোয়ান চ্যানকে গালি দিতে থাকে, কারণ তার কাছে এসব কাজ করতে অনেক বিরক্ত লাগছিল। পরক্ষণেই আবার বলে ওঠে, আরে ভালোই তো হয়েছে, এখন থেকে তো আমি তার কাছাকাছি থাকতে পারবো, আর গোল্ডেন স্পার্কেল, আমি তোমার কাছে আসছি। এদিকে মিং চলে যাবার জন্য তার ব্যাগ গুছাচ্ছিল। তখন উসিন বাড়িতে এসে পোকামাকড় তাড়ানো স্প্রে করে যেন বাড়ি থেকে ছাড় পোকা চলে যায়। এতে তো মিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অন্যদিকে ফ্যাং কিয়ানকে দেখে লুকিয়ে পড়ে, তবে কিয়ান তো জানতোই এটাকে, তাই সে রেগে তাকে একটা কর্নারে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, তুমি বিদেশ থেকে কবে ফিরলে, আর তুমি এখানে কেন জব নিয়েছো? ফ্যাং বলে, আমি 1 সপ্তাহ আগে বিদেশ থেকে ফিরেছি, আর আমি এখানে জব নিয়েছি তোমার জন্য, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। পরের সিনে আমরা দেখি নোয়ান রাতের বেলা বাড়ি ফেরার সময় মিংকে এই অবস্থায় দেখে বলে, তোমাকে এভাবে কে মারলো? কিন্তু মিং এর অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মুখ দিয়ে সাউন্ডই করতে পারছিল না। তাই সে ইশারা করে বলে যে উসিন এগুলো করেছে। নোয়ান হাসে আর বলে, আমি তো জানতাম এই দুনিয়ার সবচেয়ে আনলাকি আমি, কিন্তু এখন তো দেখছি তোমারও আনলাক শুরু হয়ে গিয়েছে। তারপর নোয়ানের মা তাকে ফোন করে একটা ডেটে যেতে বলে, কিন্তু নোয়ান মানা করে দেয়। তবে তার মা তো তাকে জোর করে একটা ড্রেস পরিয়ে পাঠিয়ে দেয়। এদিকে চ্যানের কাছে তার বাবা এসে বলে, তুমি আমার কোম্পানি একটা প্রজেক্ট কমপ্লিট করো, এর থেকে যে প্রফিট আসবে সেটা সম্পূর্ণ তোমার। কিন্তু চ্যান মানা করে দিয়ে আর বলে, আমার এই কাজে কোনো এক্সপেরিয়েন্সই নেই, তাই এটা আমি করতে পারবো না। ছেলের কথা শুনে বাবা তো অনেকটাই রেগে যায় আর বলে, তুমি হ্যাঁ বলো আর না বলো, তোমাকেই এই কাজ করতে হবে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার ছেলে। এই কথা বলে তিনি তো এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই নোয়ান সেই এই একই রেস্টুরেন্টে আসে যেখানে চ্যান আছে। সে ব্লাইন্ড ডেটের জন্য এতটাই অদ্ভুত মেকআপ করেছে যে সে নিজেকেই নিজে আয়নায় দেখে একদম ভয় পেয়ে যায়। তারপর সে তার ডেটের কাছে যায়, কিন্তু সে ভুল রুমে ঢুকে পড়ে যেখানে চ্যান বসেছিল। নোয়ান তো চ্যানকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় আর বারবার করে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে চ্যান তাকে আটকে দিয়ে বলে, তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে আমি তোমার স্যালারি ডাবল করে দিব। নোয়ান বলে, আপনি যেরকম ভাবছেন আমি ওই রকম মেয়ে নই। চ্যান বলে, তাহলে ট্রিপল। এখন ট্রিপল স্যালারির কথা শুনে নোয়ান তো সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপর বাড়ি ফিরে সে দেখে উসিন ফ্যাংকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। ফ্যাং বলে, কলেজ লাইফ থেকে সে কিয়ানকে পছন্দ করে, তবে আজ যখন সে তাকে এই কথা বলেছে তখন সে তাকে একটা ম্যাথের প্রবলেম দিয়ে বলেছে, এটা যদি তুমি সলভ করে আনতে পারো তাহলে আমি তোমার ব্যাপারটা ভেবে দেখব। পরের দিন সকালে নোয়ানের মা তাকে ফোন করে বকা দিয়ে বলে, তোমার জন্য আমি যে ডেট ঠিক করেছিলাম তুমি সেখানে যাওনি কেন? নোয়ান বলে, মা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তখনই চ্যান তাকে কল করে তার বাড়িতে যেতে বলে। নোয়ান এমন একটা ভান করে যেন সে খুবই অসুস্থ। তখন চ্যান বলে, তোমার কাছে 29 মিনিট টাইম আছে, তুমি যদি এর মধ্যে না আসো আমি তোমার স্যালারি থেকে টাকা কেটে নিব। এতে তো নোয়ান সাথে সাথেই দৌড়ায়। তারপর একে একে চ্যানের সমস্ত আন্টিরা আসতে থাকে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। এক আন্টির সাথে লাঞ্চ করার সময় চ্যানের মুখে খাবার লেগেছিল। নোয়ান জিভ বের করে তাকে সেটা পরিষ্কার করতে বলে, কিন্তু সে সেটা বুঝতেই পারে না, তাই সেও তাকে ভাবাতে থাকে। এতে নোয়ান নিজেই সেটা পরিষ্কার করে দেয়, ফলে সে তো অনেকটাই নার্ভাস হয়ে পড়ে। রাতের বেলা নোয়ান বলে, তোমার আর কত আত্মীয় স্বজন আছে? আমাকে তো এবার বাড়িতে যেতে হবে। চ্যান বলে, তুমি আজ রাতটা এখানেই থেকে যাও, আমার আত্মীয় স্বজনরা যদি রাতে আসে। নোয়ান বলে, এটা করলে কি তুমি আমার স্যালারি আরো বাড়িয়ে দিবে? চ্যান তখন তার অনেকটা কাছাকাছি গিয়ে বলে, তুমি যা চাও আমি তাই দিব। কিন্তু চ্যানকে এতটা কাছে দেখে নোয়ান তো অনেকটাই লজ্জা পায় আর এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে চ্যানের সৎমা তার বাবাকে বলছিল, হঠাৎ করে চ্যানের গার্লফ্রেন্ড কিভাবে হতে পারে? এতে তার বাবারও সন্দেহ হয়, তাই সে তাকে ফোন করে তাদের কোম্পানির একটা পার্টিতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে বলে। পরের দিন সকালে চ্যান নোয়ানকে ধরে পার্লারে নিয়ে যায় তার মেকওভার করানোর জন্য। সে তাকে শপিং মলে নিয়ে গিয়ে একটা ড্রেসও পছন্দ করে দেয়। নোয়ান জিজ্ঞাসা করে, এত কিছুর কিসের জন্য? চ্যান বলে, আজ রাতে আমার বাবার কোম্পানিতে একটা পার্টি আছে, সেখানে তোমাকেও যেতে হবে। নোয়ান বলে, আমি সাধারণ মেয়ে, আমি এসব পার্টিতে কখনোই যাইনি, আমি সেখানে যেতে পারবো না। এই বলে সে এখান থেকে চলে যায়। এতে তো চ্যান অনেকটা হতাশ হয়ে সিদ্ধান্ত নেয় সে একাই পার্টিতে যাবে। এদিকে ফ্যাং সে পার্টিতে ছিল,
সে নোয়ানকে ভিডিও কল করে বলে চ্যান পার্টিতে আসার সাথে সাথেই তার বাবার সাথে তার ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তার বাবা বলে, তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? তারপর তো উনি তাকে একটা চড়ও লাগিয়ে দেয়। এসব দেখে নোয়ান জলদি করে রেডি হয়ে পার্টিতে চলে আসে আর বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। পরের সিনে দেখা যায় ফ্যাং কিয়ানকে বলে, দেখো আমি তোমার দেওয়া ম্যাথ সলভ করে ফেলেছি, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। এদিকে চ্যান নোয়ানকে বাড়ি ছাড়তে আসে। তারপর সে তার মাথায় হাত বুলিয়ে দেয়, যেটা দূর থেকে উসিনও দেখছিল। তখনই মিং সেখানে আসে। উসিন বলে, আমার জন্য একটু পানি নিয়ে এসো। মিং বলে, আমি কেন? উসিন বলে, তুমি কি আমার বাড়িতে আর থাকতে চাও না? মিং বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পানি নিয়ে আসছি। তারপর নোয়ান ঘরে বসে ভাবছিল, আজকে তো আমি ওর জীবন বাঁচিয়েছি, এখন হয়তো সে আমাকে তার কোম্পানির ইনিমেটর বানিয়ে দিবে। সে এ ব্যাপারে চ্যানকে মেসেজ করলে সেও রাজি হয়ে যায়। এতে তো নোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। চ্যান যখন তার মার কথা নোয়ানকে বলছিল, তখন নোয়ান তাকে একটা ড্রিঙ্কস দিয়েছিল আর বলেছিল, এটা খেলে আমি আমার সব দুঃখ ভুলে যাই। বর্তমানে চ্যান সেই ড্রিঙ্কসটা খুব যত্ন করে ফ্রিজে রেখে দেয়। পরের দিন নোয়ান অফিসে গিয়ে তার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল। চ্যান বলে, কি ব্যাপার? নোয়ান বলে, তুমি তো প্রমিস করেছিলে যে আমাকে অ্যানিমেটর বানাবে, এটা কি তুমি ভুলে গেছো? চ্যান বলে, আমি আমার প্রমিস কখনোই ভুলি না। তারপর তো সে নোয়ানের জন্য ডেস্ক, কম্পিউটার এসব কিছু তার অফিসে আনিয়ে নেয়। এতে তো নোয়ান অনেক রেগে যায় আর তাকে উল্টা পাল্টা বলতে থাকে। এসব শুনে চ্যান হাসে। এদিকে মিং একটা স্টুডিও ভাড়া করার জন্য অলরেডি এক লোককে 20,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল। তখনই আরেকজন এসে দাবি করে যে এই স্টুডিওটা তার। এসবে তাদের মাঝে ঝামেলা বেঁধে যায়। তখনই উসিন সেখানে আসে আর বলে, এখনই থেমে যাও, আমি সবকিছু ভিডিও করেছি, আমি এই ভিডিওটা পুলিশকে দেখিয়ে দিব। তারপর সে তাকে আরো ভয় দেখিয়ে তার থেকে সব কথা বের করে এবং টাকাও ফেরত নিয়ে নেয়। মিং এবার উসিনকে ধন্যবাদ জানায়। পরের সিনে দেখা যায় চ্যানের বাবা আবারও অফিসে তার সঙ্গে রাগারাগি করতে থাকে আর বলে, তুমি কি ভেবেছিলে আমি জানতে পারবো না যে সে তোমার ফেক গার্লফ্রেন্ড? এগুলো বাইরে দাঁড়িয়ে নোয়ান শুনছিল। তারপর সে অনেকটা সাহস নিয়ে অফিসের ভিতরে গিয়ে চ্যানকে কিস করে দেয়, যেটাতে সে অনেকটা অবাক হয়। আর তার বাবা তো অনেকটাই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে সেখান থেকেই চলে যায়। নোয়ান বলে, সরি মিস্টার চ্যান, আসলে ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল আর এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমি কিছু বলার সুযোগই পেলাম না। কিন্তু তখনই চ্যান প্রায় অজ্ঞান হয়ে যায়। কিয়ান তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে। তবে গাড়িতেই চ্যানের জ্ঞান ফিরে আসে আর সে তাকে বলে, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। এদিকে তো কোম্পানির বাইরে নোয়ান তাদের জন্য ওয়েট করছিল। চ্যানের গাড়ি দেখে সে এখানে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখন সে বুঝতে পারে গাড়িতে শুধু কিয়ান আছে। এবার কিয়ান বলে, তুমি চ্যানের ফার্স্ট কিস নিয়ে নিয়েছো, শুধু সরি বলে তো কিছু হবে না, তুমি জানো এজন্য তার কি অবস্থা, তোমার তো উচিত বাড়ি গিয়ে তার যত্ন করা। তারপর তো সে তাকে তার বাড়ির পাসওয়ার্ডও দিয়ে দেয়। অন্যদিকে চ্যানের ঘুম ভাঙলে তার সামনে নোয়ানকে দেখে সে তো ভীষণ অবাক হয়ে যায় আর লাফ দিয়ে উঠে গিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আর সেটা যেন কমপক্ষে 2 হাত হয়। পরে নোয়ান তার জন্য খাবার রান্না করছিল আর চ্যান তাকে দেখছিল। তার এসব কাণ্ড কারখানা দেখে নোয়ান তো হেসে ফেলে। তারপর ফ্রিজ খুললে সে তার দেওয়া সেই স্পেশাল ড্রিঙ্কসটা দেখতে পায়। সে কিছু বলতেই যাবে, তখনই চ্যান ফ্রিজ বন্ধ করে দেয় আর বলে, এটা আমার ড্রিঙ্কস, এটার সঙ্গে আমি যা ইচ্ছা তাই করব। তারপর ফাইনালি সে তাকে তার এলার্জির কথাটা বলে দেয় আর বলে, এই কারণেই আমি আমার অফিসে কোনো মেয়েকে এলাও করি না। নোয়ান বলে, তাহলে যে তুমি আমাকে স্পর্শ করো এতে তোমার এলার্জি হয় না? চ্যান বলে, আমার ডক্টর বলেছে তোমার মাঝে ওই বৈশিষ্ট্যগুলো কম আছে, যেগুলোর কারণে আমার এলার্জি হয় না। নোয়ান বলে, আমার মাঝে কি বৈশিষ্ট্য নেই? চ্যান বলে, তোমার মাঝে মনে হয় মেয়েদের ওই সকল বৈশিষ্ট্যগুলোই কম আছে। এটা শুনে নোয়ান তো অনেক বেশি রেগে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় উসিন মিং এর জন্য মোমো নিয়ে আসে। মিং বলে সে খাবে না। উসিন চলে গেলে সে ঠিকই চুরি করে সেটা খেতে থাকে। উসিন পিছন থেকে এসে বলে, কি টেস্টি তো। আচ্ছা, তুমি এরকম বাচ্চাদের মতো চুরি করে খাচ্ছিলে কেন? মিং বলে, তুমি আমাকে একদমই বাচ্চা বলবে না, আমি বড় হয়ে গিয়েছি। উসিন বলে, আমি তোমার বড় বোনের থেকেও বয়সে বড়। কথা বলতে বলতে তারা কাছাকাছি চলে আসে। এতে তারা দুজনেই তো অনেকটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এদিকে ফ্যাং কিয়ানকে ফলো করছিল, যেটা কিয়ান দেখে ফেলে। ফ্যাং রাস্তার মাঝে চিৎকার করে বলতে থাকে, আই লাভ ইউ সিনিয়র। কিয়ান তাকে বকা দিয়ে সেখান থেকে একটা বারে চলে যায়। ফ্যাংও তার পিছু পিছু এখানে চলে আসে আর দেখে কিয়ান ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছে। সে তার সাথে সেখানেই শুয়ে পড়ে আর আবারও বলে, আই লাইক ইউ কিয়ান। এদিকে চ্যানের সঙ্গে থাকতে থাকতে নোয়ানের ভাগ্যই খুলে যায়। সকালে যখন সে একটা ট্যাক্সি ডাকে তখন 3টি ট্যাক্সি তার জন্য দাঁড়িয়ে যায়। যখন দোকানে খাবার কিনতে যায় তখন ফ্রি অফার চলছিল। এরই মধ্যে একজন তো তাকে তার ফ্রি খাবারটাও দিয়ে দেয়। তার উপর তার লেখা কমিকগুলোর মধ্যে একটা কমিক সিলেক্ট হয়ে যায়
আর অনেক অনেক কোম্পানি থেকে তার কাছে কল আসতে থাকে যেন তারা তার কমিকের কপিরাইট কিনতে পারে, যেগুলোর মধ্যে চ্যানের কোম্পানিও ছিল। কিয়ান এ ব্যাপারে কথা বলতে আসলে নোয়ান বলে আমি আমার কমিকের কপিরাইট দিব, তবে আমাকে অ্যানিমেশন ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিতে হবে। এতে চ্যানের ইচ্ছা না থাকলেও আর কিছুই করার থাকে না। এদিকে উসিন মিংকে নিয়ে স্টুডিও ভাড়া করতে আসে। উসিনের হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছিল, এটা দেখে মিং তাকে কোলে তুলে নেয় আর এক জায়গায় বসিয়ে বলে, যদি হিল পরে হাঁটতে এতটাই কষ্ট হয় তাহলে তুমি নোয়ানের মতো ফ্ল্যাট জুতো পরতে পারো না। মিংকে তার এত কেয়ার করতে দেখে উসিন লজ্জা পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে নোয়ান যখন কোম্পানিতে আসছিল তখন সে চ্যানকে বলতে শোনে যে নোয়ানের কমিকটা এতটাও ভালো নয়, রাইভাল কোম্পানি এখন ওর কপিরাইট কেনার জন্য ব্যস্ত থাকবে আর এই সুযোগে আমরা আমাদের প্রজেক্টটা শেষ করতে পারবো। এটা শুনে নোয়ান অনেক কষ্ট পায় আর তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরেও সে অনেক কান্নাকাটি করছিল। এটা দেখে তো মিনের চ্যানের উপরে প্রচন্ড রাগ হয়। পরের দিন দেখা যায় চ্যানের মনটাও অনেক খারাপ ছিল, তাই সে সমস্ত কর্মচারীর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। এবার সে কিয়ানকে বলে, তুমি তো ফ্যাংকে চিনো আর ফ্যাং এর সঙ্গে নোয়ানের ভালো একটা সম্পর্ক আছে, তোমাকে আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি নোয়ানকে আবারও অফিসে ফিরিয়ে আনবে। এবার কিয়ান মিং এর সঙ্গে দেখা করতে যায়। মিং বলে, তুমি তো নোয়ানকে 2 দিন পাবেই না, কারণ সে একটা হোটেলে 2 দিন থাকার ফ্রি ভাউচার পেয়েছে। এদিকে আমরা দেখি সত্যি তারা 3 বান্ধবী হোটেলেই ছিল। এখানে তারা অনেক মজা করছিল। মিং আর কিয়ান এ হোটেলে পৌঁছে যায়। নোয়ানরা এখানে ড্রিঙ্কস করছিল। তারা তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কারোর কোনো কথাই শোনে না আর চ্যানকে ফোন করে তাকে অনেকগুলো কথা শোনায় আর বলে, যদি আমি তোমাকে কখনো সামনে পাই তাহলে তো আমি তোমার অবস্থা একদম 12টা বাজিয়ে দিব। তখনই দেখা যায় চ্যান তার পিছনেই ছিল। সে তার কাছে এসে বলে, তুমি মনে হয় আমার 12টা বাজাতে চেয়েছিলে, তাই না? কিন্তু সে কিছু বলার আগেই নোয়ান তার উপর ঢলে পড়ে। এবার তারা 3 বান্ধবী এতটাই ড্রাম হয়ে গিয়েছিল যে বার থেকে বের হয়ে 3 জন 3 দিকে চলে যায় আর এরা 3 জনও তাদের 3 জনের পিছনে দৌড়ায়। কিয়ান ফ্যাংকে বাড়ি নিয়ে যেতে চাইলে ফ্যাং বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি যে আমার খেয়াল রাখবে? কিয়ান তার এসব কথায় পাত্তা না দিয়ে তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে মিং উসিনের খেয়াল রাখছিল। সে তার গালে একটা কিস করে দেয়। এতে মিং তো আরো নিজেকে সামলাতে পারে না। এবার দেখা যায় নোয়ান একটা খাম্বাকে বলছিল কাঁধে তুলে নিতে। যেহেতু খাম্বাটা কোনো রিপ্লাই দেয় না, তাই সে বলে, তুমিও চ্যানের মতোই, আমার একটা কথাও শুনতে চাও না? তখনই চ্যান তাকে কাঁধে তুলে নেয়। পরের দিন সকালে আমরা উসিনকে দেখি। তার শরীরে অনেক লাভ বাইট ছিল। এটা দেখে সে তো অনেকটা অকওয়ার্ড ফিল করে যে নোয়ানের ছোট ভাইয়ের সাথে কি করে ফেললাম। এই ভেবে সে এখান থেকে পালিয়ে ফ্যাংয়ের বাড়িতে চলে যায় আর তাকে বলে, আমরা আর কখনোই একসাথে ড্রিঙ্কস করতে যাব না। ফ্যাং বলে, কেন, কি সমস্যা হয়েছে? তোমরা দুজন তো একে অপরকে পছন্দ করো, আর ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? অন্যদিকে মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় উসিন খামে ভরে কিছু টাকা রেখে গিয়েছে। এজন্য সে তো রেগে কোম্পানিতে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ইগনোর করছো? আর এই টাকাগুলো রেখে আসার মানে কি? উসিন বলে, দেখো তুমি আমার থেকে বয়সে ছোট, তাই আমাদের মাঝে যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো। মিং এটা শুনে আরো রেগে যায় আর টাকাগুলো তার দিকে ছুড়ে দেয়। এসব কিছু আবার নোয়ান দূর থেকে দেখে ফেলে আর তার কান ধরে বলে, তুমি উসিনের সঙ্গে এমন করে কিভাবে কথা বলতে পারলে? এবার তাদের মা এখানে চলে আসে আর নোয়ানের কানে ধরে তাদেরকে এখান থেকে নিয়ে যায়। পরে সিনে দেখা যায় তাদের মা বাসায় আসার পর তাদের 2 ভাই বোনকেই অনেক বকা দিচ্ছিল আর নোয়ানকে জোর করে ধরে একটা ব্লাইন্ড ডেটে নিয়ে যায়। এদিকে চ্যানের তো কাজে একদমই মন বসছিল না। তখন কিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুমি এখন একটা ব্রেক নিয়ে নাও। চ্যান বলে, আমি মোটেও নোয়ানের কথা ভাবছি না। কিয়ান বলে, আমি তো তার কথা বলিনি। এগুলো নিয়ে তাদের মাঝে ছোট একটা লড়াই লেগে যায়, যেটা দূর থেকে ফ্যাং দেখে ভুল কিছু ভেবে নেয়। উসিনের মন খারাপ দেখে নোয়ান তার চশমাটা পরে নেয় আর দেখে তার চারপাশে প্রিন্স সার্কেল, তার মানে সে প্রেমে পড়েছে। উসিন এটা শুনে বলে, তুমি গল্পের বই পড়া একটু কম দাও। পরের সিনে দেখি 3 বান্ধবী যখন একসাথে ছিল তখন টিভিতে একটা কিসের সিন দেখে নোয়ান তো ব্লাশ করতে থাকে। তখন তারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি আর চ্যান আবার কিস করনি তো? তখন নোয়ান ভুলে বলে ফেলে, মোটেও না, ওইটা তো ভুল করে হয়েছিল। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় রাতে যখন নোয়ানের মুখে খাবার লেগেছিল তখন চ্যান কিস করে সেটা পরিষ্কার করে দিয়েছিল। পরের দিন নোয়ান লুকিয়ে লুকিয়ে অফিসে আসছিল যেন চ্যানের সামনে পড়তে না হয়। তার বান্ধবীরা তাকে দেখে তার পিছনে দাঁড়িয়ে পড়ে, এতে সে ভয় পেয়ে যায়। তারপর যখন সে চ্যানকে দেখে তখন সে ওখান থেকে পালিয়ে যায়। এবার ফাইনালি পালাতে পালাতে সে একটা কস্টিউমের ভিতরে ঢুকে পড়ে। চ্যান যখন সেটা জানতে পারে তখন সে ওই কস্টিউমটাকেই তার অফিসে আনিয়ে নেয়। তারপর
তারপর সে লাঞ্চ অর্ডার করে আর নোয়ানকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে। নোয়ান তো অনেক কষ্ট করে নিজেকে সামলাচ্ছিল। তারপর চ্যান যখন তার দিকে এগিয়ে আসতে থাকে তখন নোয়ান পিছিয়ে যেতে থাকে। এবার চ্যান বলে, তুমি যদি প্রতিদিনও এরকম কস্টিউম পরে আসো তাও আমি শুধু তোমাকেই দেখব। তারপর সে পুতুলটার মাথাটা সরিয়ে বলে, না, আমি আসলে মজা করছিলাম। তুমি যদি প্রতিদিন এরকম কস্টিউম পরে আসো তাহলে তোমার আর অফিসে আসার দরকার নেই। এতে নোয়ান রেগে সেখান থেকে চলে যেতে চায়। তখনই চ্যান তাকে দাঁড় করায়। তারপর তারা একসাথে বসে খেতে থাকে। চ্যান বলে, সামনে একটা কম্পিটিশন আছে যেটার জন্য তোমার কমিকে সিলেক্ট করা হয়েছে, তাই এখন থেকে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে যেন আমরা জিততে পারি। এটা শুনে নোয়ান এবার অনেকটাই খুশি হয়ে যায়। অন্যদিকে ফ্যাং অনেকগুলো কাগজে আই লাইক ইউ লিখে কিয়ানের অফিসের দরজার নিচ দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর নিজেও দরজার বাহিরে থেকে একটা কাগজ ধরে বলে, আই লাইক ইউ সিনিয়র। কিন্তু কিয়ানে কোনো রেসপন্সই করে না। এদিকে রাতের বেলা নোয়ান যখন অফিসে কাজ করছিল তখন তার একটা ফাইলের দরকার হয় যেটা অনেক উঁচুতে ছিল। তখন চ্যান এসে সেটা নামিয়ে বলে, এটা কি তোমার চাই? নোয়ান বলে, হ্যাঁ। চ্যান ফাইলটা আবার উপরে রেখে দিয়ে বলে, নিজের কাজ নিজে করো। যেটা দেখে নোয়ান তো অনেকটাই বিরক্ত হয়। পরের সিনে দেখা যায় উসিন যখন বাড়ি ফিরছিল তখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার ধাক্কা লাগে আর সে তার একটা ফাইল নিয়ে বলে, আমাকে কিস করো, তাহলে আমি তোমাকে তোমার ফাইলটা দিয়ে দিব। তখন সেখান দিয়ে মিন যাচ্ছিল। সেগুলো দেখে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তার এক্স তাকে বলে, ব্রেকআপ করার সময় তুমি আমাকে একটা চড় মেরেছিলে, আজ আমার পালা। এই বলে সে যখন তাকে চড় মারতেই যাবে তখনই মিন চলে আসে আর তার সঙ্গে মারামারি শুরু করে দেয়। এদিকে ফ্যাং যখন ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল তখন সেখানে একটা লোক আসে আর তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন কিয়ান সেখানে চলে আসে আর তার গায়ে নিজের জ্যাকেটটা দিয়ে ওই লোকটাকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চাচ্ছ, তুমি কি আমাকেও নিয়ে যাবে নাকি? এটা শুনে লোকটা সেখান থেকে চলে যায়। এখানে তো ফ্যাং কিয়ানের মুখে গার্লফ্রেন্ডের কথাটা শুনে অনেক বেশি খুশি হয়। তারপর কিয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ফ্যাং তাকে ধন্যবাদ দিয়ে তার গাড়ির জানালায় একটা কিস করে। অন্যদিকে উসিন মিং এর মুখে মলম লাগিয়ে দিচ্ছিল, কিন্তু মিং তো তার উপর রেগে ছিল। তখন সে বলে, আসলে ও আমার এক্স বয়ফ্রেন্ড, ও এতটাই খারাপ যে ও আমার সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়ে আরেকজনের সঙ্গে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। এতে মিং আরো রেগে যায় আর বলে, আমি গিয়ে ওকে আরো মেরে আসবো। উসিন বলে, না না, তার দরকার নেই, আমি তো তাকে ভুলেই গিয়েছি। তবে ওই ঘটনার পর থেকে আমার কাউকে ভালোবাসতে ভীষণ ভয় করে। ব্যাপারটা এমন নয় যে তুমি আমার জন্য পারফেক্ট না, কিন্তু আমি ভালোবাসায় ভয় পাই। তখন মিন তাকে জড়িয়ে ধরে। এদিকে নোয়ান যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সেখানকার সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে এবং চ্যান সেখান থেকে বেরিয়ে এসে তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিয়ে খুব সুন্দর করে তাকে প্রপোজ করে। বাড়ি ফিরে নোয়ান তো অনেক বেশি খুশি হয়। তখন চ্যান তাকে ফোন করে বলে, দেখো, আমার মনে যা ছিল আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমি ভেবে চিন্তে তোমার উত্তরটা দিও, কিন্তু এখন আমার ঘুম আসছে না, তাই তুমি আমাকে একটা গান শোনাও। নোয়ান তখন তাকে গান শোনাতে থাকে যেটাতে চ্যান হাসতে থাকে। গান শোনাতে শোনাতে নোয়ান নিজেই ঘুমিয়ে পড়ে। পরদিন চ্যান তাকে মেসেজ করে বলে যে আজ তারা একসঙ্গে লাঞ্চ করবে। তারপর চ্যানের সৎ মা তার সঙ্গে দেখা করে আর তাকে বলে যে, দেখো, চ্যানের বাবা আর চ্যান দুজনেই একে অপরের জন্য কেয়ার করে, কিন্তু কেউই মুখ ফুটে সেটা বলতে রাজি না। এখন তুমি আমাকে সাহায্য করবে, যেভাবেই হোক তুমি তাকে রাজি করাও যেন সে বাড়ি ফিরে আসে। নোয়ান তার সৎমার সঙ্গে কথা বলার পর বুঝতে পারে যে উনি আসলে এতটাও খারাপ নয়। এদিকে নোয়ানের আসতে দেরি হচ্ছে দেখে চ্যান তাকে কল করে, কিন্তু নোয়ান কল কেটে দিয়ে তাকে মেসেজ করে বলে, আমি একটু বিজি আছি, তাই তোমার সঙ্গে লাঞ্চ করতে পারবো না। তারপর চ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে আর ভিতরে গিয়ে নোয়ানকে নিয়ে আসতে চায়। তখন তার সৎমা বলে, এতগুলো বছর পার হয়ে গিয়েছে, তুমি কি এখনো আমাকে মেনে নিবে না? এটা শুনে চ্যান তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, যেটা দেখে নোয়ান বলে, তুমি এমন করছো কেন? উনি তো তোমার খারাপ চান না। নোয়ান তার সৎমার সাইড নেই দেখে চ্যান তো অনেকটা কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। নোয়ানও তার পিছু করে একটা জায়গায় চলে আসে আর তাকে সরি বলে। তারপর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলবে তুমি তোমার সৎমাকে এতটা ঘৃণা কেন করো? চ্যান বলতে শুরু করে, আসলে তার মা এবং তার সৎমা বেস্ট ফ্রেন্ড ছিল। শুরুতে তার সৎমার সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক ছিল না, তবে তার মা তাদেরকে ভুল বুঝে তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার সৎমা এবং তার বাবা তাকে বুঝানোর চেষ্টা করে, তবে সে কোনো কথাই শোনে না। আর এরপরেই তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত তার মা তাকে বলেছিল, তোমার বাবা অনেক খারাপ, তুমি তাকে কোনোদিনও ক্ষমা করো না, আর এই মহিলাকেও না। এসব বলার পর চ্যান অনেকটা ইমোশনাল হয়ে যায়। তখন নোয়ান তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি সব সময় তোমার পাশে থাকবো।
রাতে যখন চ্যান নোয়ানকে বাড়ি পৌঁছে দেয় তখন সে বলে, তুমি আমার উত্তর জানতে চেয়েছিলে না। এটা বলে সে তাকে কিস করে দেয়। পরদিন থেকেই শুরু হয়ে যায় তাদের অফিস রোম্যান্স। এদিকে ফ্যাং তো আবার কিয়ানের জন্য লাঞ্চ রান্না করে নিয়ে আসে, যেটা দেখে কিয়ান স্মাইল করে। এতে ফ্যাং অনেকটা খুশি হয়ে যায়। রাতের বেলা চ্যান আর নোয়ানকে আমরা একসাথে দেখতে পাই। নোয়ান তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার সেই এলার্জি তো এখন আর হয় না, তাই না? চ্যান বলে, হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, আমার আর এলার্জির সমস্যাটা হচ্ছে না। নোয়ান বলে, আমার মনে হয় যে তোমার এই রোগটা কোনো শারীরিক রোগ নয়, এটা একটা মানসিক রোগ, আর আমি চাই তোমার এই রোগটা যেন সেরে যায় আর তুমি আবারও মানুষের ভিড়ে মিশতে পারো। এরপর থেকে শুরু হয়ে যায় চ্যানের ভিড়ের মাধ্যমে যাওয়ার মিশন। ক্যাফে থেকে শুরু করে শপিং মল, নোয়ান তাকে সব জায়গায় নিয়ে যায়, কিন্তু দেখে চ্যান অনেক ভয় পাচ্ছিল। চ্যান সেখান থেকে চলে যায়। নোয়ান হতাশ হয়ে ভাবতে থাকে কি করলে তাকে ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া যাবে। তখনই উসিন তাকে কল করে বলে, আজ রাতে মিং নতুন স্টুডিও ওপেনিং এর জন্য একটা পার্টি রেখেছে, তুমি অবশ্যই সেখানে চ্যানকে নিয়ে আসবে। পার্টিতে নোয়ান আর চ্যানকে একসাথে দেখে মিং তো নিজের ভাই হওয়ার দায়িত্ব পালন করতে শুরু করে দেয়, অর্থাৎ চ্যানকে ধরে নিয়ে গিয়ে সে এক গাদা প্রশ্ন করতে থাকে। এদিকে নোয়ানের তো চ্যানকে নিয়ে চিন্তা হচ্ছিল। তখন কিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি কি হচ্ছে। অন্যদিকে মিনের প্রশ্ন করা শেষ হলে চ্যান তাকে উল্টো প্রশ্ন করে, তুমি তো নোয়ানের বেস্ট ফ্রেন্ড উসিনকে পছন্দ করো, তো আমি কি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব? এই কথাটা শুনে মিন তো ঘাবড়ে যায় আর তাকে নিজের বোনের জামাই হিসেবেও মেনে নেয়। অনেকক্ষণ ধরে ভিতর থেকে আওয়াজ আসছে না দেখে এরা তিনজনই তো ঘাবড়ে যায়। ভিতরে আবার মারামারি লাগলো না তো? তারা যখন ভিতরে যায় তখন দেখে এই তিনজন ড্রাঙ্ক হয়ে উল্টে পড়ে আছে। তারপর আর কি, অতীতের একটা সিন আবারও রিপিট হয়, কিন্তু এবার একটু অন্যরকম ভাবে। যাই হোক, তারপর আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই যার নাম রয়। সে ছিল চ্যানের রাইভাল কোম্পানির সিইও। অফিসে এসে সে চ্যান এবং তার একটা ছবি ডেস্কে রাখে। বোঝা যায় সে চ্যানকে লাইক করে, তবে তার স্বভাব ভালো ঠিক ছিল না। এদিকে নোয়ান একটা মিটিং এ ছিল। চ্যান তাকে মেসেজ করে দেখা করতে বলে। নোয়ান বলে, আমি একটা মিটিং এ আছি, তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমি একটু পরেই চলে আসব, আবার ঘুমিয়ে পড়ো না যেন। কিন্তু মিটিং তো শেষ হওয়ার নামই হচ্ছিল না। চ্যান বলতে থাকে, আমি সিইও হয়েও এতটা কাজ করি না যতটা এ করছে। এত কাজ করতে হবে জানালে আমি তাকে এ প্রজেক্টে কাজই করতে দিতাম না। অবশেষে রাত ৩টার সময় নোয়ানের মিটিং শেষ হয়। তারপর যখন সে চ্যানের কাছে যায় তখন চ্যান তার উপর রেগেছিল। নোয়ান বলে, তোমাকে রাগ করলে অনেক কিউট লাগে। এই কথা শুনে চ্যান আরো রেগে যায়। নোয়ান বলে, আচ্ছা বাবা, সরি, আমারই ভুল ছিল, আমি কাজের জন্য তোমার কাছে আসতে পারিনি। তখন চ্যান তার ঠোঁটের দিকে ইশারা করে, অর্থাৎ যদি সে এখন তাকে কিস করে তাহলেই তার রাগ ভেঙে যাবে। তো নোয়ান যখন কিস করতে যাচ্ছিল চ্যান বারবার পিছনে সরে যাচ্ছিল। এতে বিরক্ত হয়ে নোয়ান সেখান থেকে চলে যেতে চাইলে চ্যান তাকে এক হাতে উঁচু করে তারপর কিস করে, যেটা আবার বাইরে থেকে রয়ও দেখতে পায়। পরদিন ফ্যাং কিয়ানকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু সেখানে যে মহিলা খাবার সার্ভ করছিল তাকে দেখে কিয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। ফ্যাং জিজ্ঞাসা করে, কিয়ান তুমি ঠিক আছো? এর মধ্যে মহিলাটাও কিয়ানকে চিনতে পেরে যায়। তখন কিয়ান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মহিলাটা তার পিছু করলে কিয়ান রেগে যায়। তাদের কথা থেকে আমরা জানতে পারি এই মহিলা আসলে কিয়ানের মা। ছোটবেলায় তিনি তাদেরকে রেখে চলে এসেছিল, কারণ তার বাবা অনেক ড্রিঙ্কস করত। তবে কিয়ান তো তার উপর রেগেছিল, কারণ তার মা তাকে ছেড়ে চলে এসেছিল। কিয়ান বলে, তুমি আমাকে ছেড়ে চলে আসার কিছুদিন পর বাবাও আমাকে ছেড়ে চলে যায়। এটা শুনে তার মা অনেক খারাপ লাগে। আসে বলে, তাহলে তুমি এতদিন একা ছিলে? কিয়ান বলে, তুমি যেদিন আমাকে ছেড়ে এসেছিলে সেদিনই তোমার ছেলে মরে গিয়েছে। ফ্যাং তাকে ডাকতে থাকে, কিন্তু কিয়ান রেগে সেখান থেকে চলে যায়। এদিকে মিটিং শেষে কেউ নোয়ানের হার্ড ডিস্কের সাথে তার হার্ড ডিস্ক পরিবর্তন করে দেয়। নোয়ান সেটাই তার কম্পিউটারে লাগিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে কিয়ান ফ্যাং এর সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করছিল আর তাকে বলছিল, তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। ফ্যাং বলে, দেখো, আমি তোমার অতীতের ব্যাপারে কিছুই জানতাম না, তবে আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তখন কিয়ান বলে, চুপ করো, আমাদের মাঝে কিছুই হওয়া সম্ভব না। এটা শুনে ফ্যাং তো তখন কান্না করতে থাকে। নোয়ান কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার সময় কিয়ানকে দেখতে পায়। তারপর সে বাইরে এসে ফ্যাংকে কান্না করতে দেখে বুঝতে পারে কিয়ানের সাথে তার কোনো ঝামেলা হয়েছে। এবার সে আর উসিন মিলে তাকে তার বাড়িতে দিয়ে আসে। তাদের কথা থেকে আমরা জানতে পারি ছোটবেলায় কিয়ানকে তার বাবা মা ছেড়ে যাওয়ার পর থেকে সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে বড় হয়েছে, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার সময় তারাও মারা যায়। এরপর থেকে আজ অব্দি কিয়ান একাই আছে, এজন্য সে কাউকে ভালোবাসতে চায় না। তারপর আমরা রয় আর চ্যানকে একসাথে দেখি। রয় বলে, যদিও আমি তোমার রাইভাল কোম্পানির লোক, কিন্তু আমি সত্যিই চাই তোমার এবং
তোমার কোম্পানির সাথে থাকতে। চ্যান বলে, দেখো রয়, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমার উত্তর সবসময় না থাকবে। এটা বললে সে এখান থেকে চলে যায়। পরদিন জানা যায় চ্যানের কোম্পানির সমস্ত কম্পিউটারগুলোতে ভাইরাস অ্যাটাক হয়েছে, এমনকি তার নিজের কম্পিউটারও। তারপর সে তার কোম্পানির বড় বড় প্রোগ্রামারদেরকে ডাকায় আর তাদের কাছ থেকে জানতে পারে যে এটা অফিসের ভিতরেই কেউ করেছে। সিসিটিভি ফুটেজ চেক করে জানা যায় গতকাল রাতে বেশি রাত পর্যন্ত একমাত্র নোয়ানই কাজ করেছিল। নোয়ান তার টিম মেম্বারদের সঙ্গে কাজ করছিল। তখন সে জানতে পারে যে তার তৈরি করা প্রজেক্টের ট্রেলার রাইভাল কোম্পানি থেকে অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। এতে সে অনেক অবাক হয়ে যায়। তারপর তাকে ডেকে আনা হয়। এখানে চ্যান বলে, তোমার হার্ড ডিস্কটা আমাকে দাও। তারপর সেটা চেক করে জানা যায় যে তার হার্ড ডিস্ক থেকে ভাইরাস ছড়িয়েছে আর সেটা কোম্পানির সমস্ত কম্পিউটারগুলোকে এফেক্ট করেছে। এদিকে চ্যানের বাবাকে কেউ কিছু ডকুমেন্ট পাঠায়, যেগুলো দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। কিন্তু এগুলো কিসের ডকুমেন্টস তা আমাদেরকে আপাতত জানানো হয় না, সেটা পরেই জানা যাবে। এদিকে নোয়ান বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, এগুলো আমি করিনি। তখন একজন প্রোগ্রামার বলে, টাকার জন্য মানুষ আজকাল সবকিছুই করতে পারে। কিন্তু নোয়ান বারবার বলছিল, এগুলো আমি করিনি। এরই মধ্যে কিয়ান বলে ওঠে, রাইভাল কোম্পানি বলেছে আমাদের কোম্পানিকে তারা নাকি কোর্টে নিয়ে যাবে, কারণ তারা যে প্রজেক্ট নিয়ে কাজ করেছে আমরাও সেটা নিয়েই কাজ করছি। এটা শুনে তো চ্যানের মনটাই ভেঙে যায় আর সে সবাইকে তার অফিস থেকে বের করে দেয়। একটু পর কিয়ান আবারও তার অফিসে আসে আর বলে, তোমার কি মনে হয় এগুলো কে করেছে? চ্যান বলে, আমি নিশ্চিত এটা রোয়ের কাজ। কিয়ান বলে, এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরও সে কেন থামছে না? চ্যান বলে, আমি জানি না, তবে এসব কিছু খুব দ্রুতই ঠিক করতে হবে আর আমাদের নোয়ানের প্রজেক্টটাও বাঁচাতে হবে। অন্যদিকে মিং অফিসে এসে বলে, চ্যান কোথায়? উসিন বলে, তুমি তো আজ তার সাথে দেখা করতেই পারবে না, কারণ অফিসে অনেক বেশি ঝামেলা চলছে। মিং বলে, আরে আমিও খুব গুরুত্বপূর্ণ একটা দরকারি এসেছি। আসলে মিং যে স্টুডিওতে কাজ করত সেটাও রাইভাল কোম্পানি কিনে নিয়েছে। তারা তাকে বলে, তোমরা যদি এখানে কাজ করতে চাও তাহলে আমাদের হয়ে কাজ করতে হবে। এদিকে চ্যানের বাবাও আসে। আসলে সে আগে যে ডকুমেন্টগুলো পেয়েছিল সেগুলো ছিল চ্যান আর নোয়ানের প্রথম যে কন্ট্রাক্ট রিলেশন ছিল তার ডকুমেন্টস। চ্যানের বাবা বলে, আমি আর তোমার মা তোমার জন্য কত চিন্তা করি, আর তুমি সেদিন পার্টিতে তোমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আমাদের বোকা বানিয়েছিলে। তারপর যখন সে তাকে চড় মারতে যায় তখন নোয়ান সামনে চলে আসে আর চড়টা তার গালে লেগে যায়। তাকে দেখে উনি তো আরো রেগে যায় আর বলেন, তোমার মতো মেয়েরা টাকার জন্য সবকিছুই করতে পারে, আমার ছেলের কাছ থেকে যত দ্রুত পারো দূরে সরে যাও। এসব বলে উনি তো এখান থেকে চলে যায়। তারপর তারা দুজন একে অপরের কাছে ক্ষমা চায়। নোয়ান বলে, আমার তোমার সৎ মায়ের সঙ্গে দেখা করার আগেই তোমাকে কথাগুলো জানানো উচিত ছিল। চ্যান বলে, কোনো ব্যাপার না, আমাকে এখন এক জায়গায় যেতে হবে, তুমি অফিসে থেকো, এখান থেকে কোনো জায়গায় যাবে না। এদিকে কিয়ান যখন কাজ করছিল তখন সে জানতে পারে তাদের অনলাইনে যে গেমগুলো আছে রাইভাল কোম্পানি সেগুলোকেও অফলাইন করে দিতে বলেছে। তারা দাবি করছে এগুলো নাকি তাদের তৈরি করা গেম। পরের সিনে আমরা চ্যান আর রয়কে একসাথে দেখতে পাই। চ্যান তাকে কিছু ডকুমেন্টস দেখিয়ে বলে, আমার রোগের কথা শুধুমাত্র তুমি আর কিয়ান ছাড়া আর কেউই জানতো না। কিয়ানকে আমি বিশ্বাস করি, সে এগুলো কাউকেই বলবে না। তোমার সাহস কি করে হলো? তুমি ডকুমেন্টগুলো আমার বাবার কাছে পাঠিয়েছো, তার থেকে বড় কথা তুমি এই ডকুমেন্টসগুলো পেলে কোথায়? রয় বলে, তুমি যে হসপিটালে ডক্টর দেখাতে যাও সেখানে আমার এক আত্মীয় কাজ করে। এটা শুনে চ্যান আরো রেগে যায় আর বলে, তুমি এতগুলো বছর ধরে আমাকে স্টক করছিলে। সে যখন রেগে এখান থেকে চলে যাচ্ছিল তখন রয় দাঁড়িয়ে বলে, তোমার জন্য আমি আমার বিদেশের ক্যারিয়ার ত্যাগ করে আবারও দেশে ফিরে এসেছি। তুমি হাই স্কুল থেকে কিছু না বলেই উধাও হয়ে গিয়েছিলে। তুমি জানো আমি আমেরিকার প্রত্যেকটা স্কুলে তোমার জন্য চিঠি লিখেছি, কিন্তু তারা কেউ তোমার ব্যাপারে কিছুই জানতো না। এত কিছুর পর আমি ফাইনালি তোমাকে পেয়েছি, আর এখনো তুমি আমার সঙ্গে এরকম করছো। এদিকে কিয়ান নোয়ানকে চ্যানের অ্যাড্রেস জানিয়ে দেয়। রয় কথা বলতে বলতে চ্যানকে জড়িয়ে ধরে। তখনই সেখানে নোয়ান চলে আসে আর এগুলো দেখে অনেক কষ্ট পেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। চ্যানও তার পিছনে যায়। নোয়ান বলে, এখন কি বলতে এসেছো? মেয়েটা তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি আজও তাকে পছন্দ করো? তা না হলে সে যখন তোমাকে জড়িয়ে ধরেছিল তুমি তাকে কেন সরিয়ে দাওনি? চ্যান তাকে কিছু বলতেই যাবে, এর মধ্যে তার শরীরে এলার্জি প্রভাব পড়তে শুরু করে দেয়। কিন্তু নোয়ান তো অনেক রেগেছিল, তাই তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এদিকে চ্যানের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তখন কিয়ান তাকে ধরে অফিসে নিয়ে যায়। অন্যদিকে বাড়িতে মিন ভুল করে উসিনের একটা স্পেশাল লিপস্টিক ভেঙে ফেলে। এতে সে অনেক ভয় পেয়ে যায়। উসিনও তাকে প্রচন্ড বকাবকি করতে থাকে। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়। যেহেতু নোয়ান চ্যানের কোম্পানিতে আর যাচ্ছে না, তাই সে একটা পার্ট টাইম জব নিয়ে নেয়। কিন্তু চ্যান সেখানেও তাকে মানানোর জন্য চলে যায়। তো একদিন তারা তিনজন দেখা করে। তাদের তিনজনেরই লাভ লাইফে সমস্যা চলছিল। এগুলো নিয়ে তারা কথা বলছিল। তখনই তারা বাইরে থেকে একটা বাচ্চার কান্নার সাউন্ড শুনতে পায়। সেখানে তারা একটা নোট পায়,
যেটাতে লেখা ছিল এই দোকানের মালকিন যেন এই বাচ্চাটাকে কিছুক্ষণ দেখে রাখে। দোকানের মালিক এখানে আসার পর বলে, আমি আজ অনেক ব্যস্ত আছি, তোমরা এই বাচ্চাটাকে সামনে রাখো। তারপর তারা এই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যায়। এদিকে ফ্যাং তার ব্যাগ গুছাচ্ছিল। নুয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ফিরে যাচ্ছ? ফ্যাং বলে, কি করব বলো, আমার আর তো কিছুই হওয়া সম্ভব না, তাই আমি ফিরে যাচ্ছি। তখনই উসিন এসে তাদেরকে বলে, মিং আমাকে ফোন করে বলল তারা একটা বাচ্চা পেয়েছে, তাদের নাকি আমাদের সাহায্য দরকার। এখানে কিয়ান বলছিল বাচ্চাটির ক্ষুধা পেয়েছে। তারপর তারা বাচ্চাটাকে খাওয়াতে থাকে। ভিডিও কলে এসব দেখে তারা তিনজন তো হাসতে থাকে। খাওয়ানো শেষ হলে তারা একটা অদ্ভুত গন্ধ পায়। এটাতে তারা বুঝতে পারে যে বাচ্চার এবার ডাইপার চেঞ্জ করতে হবে। ওরা দুজন বাহানা করে এখান থেকে চলে যায়। তাই চ্যান বাধ্য হয়ে নোয়ানকে সাহায্যের জন্য ডাকে। তারা দুজন মিলে বাচ্চাটার ডাইপার চেঞ্জ করে তারপর চ্যান বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয়। নোয়ান এটা দেখে বলে, তুমি ফিউচারে একজন ভালো বাবা হবে। এখানে তাদের মাঝে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। পরদিন চ্যান নোয়ানকে নিয়ে তার মায়ের কাছে আসে। তখন সেখানে তার সৎ মা এবং তার বাবাও ছিল। আসলে আজকে চ্যানের মায়ের জন্মদিন ছিল। এখানে বাবা ছেলে কথা বলে নিজেদের মাঝে ঝামেলাগুলো শেষ করে নেয়। তারপর চ্যান তার সৎমার কাছে আসে আর বলে, পরের বার আমার মার সঙ্গে দেখা করতে আসলে আমরা পুরো ফ্যামিলি একসাথে আসব। এটাতে তো তার সৎমা অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি চ্যান তাকে তাদের পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছে। এদিকে উসিন কিয়ানকে কল করে বলে, ফ্যাং কিন্তু আজ চলে যাচ্ছে, তুমি যদি আজ তাকে না আটকাও তাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। এটা শুনে কিয়ান সাথে সাথেই এয়ারপোর্টের দিকে যেতে থাকে। এদিকে ফ্যাং যে ট্যাক্সিতে করে যাচ্ছিল সেটা খারাপ হয়ে যায়। এতে বেচারি হেঁটে হেঁটে এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। তখনই কিয়ান তাকে দেখতে পায় আর তাকে থামিয়ে ফাইনালি তার মনের কথা বলে দেয়। অন্যদিকে মিং উসিনকে এক বক্স লিপস্টিক দিয়ে প্রপোজ করে। উসিন বলে, তোমার বোন এতে কি মনে করবে? তখন মিং তার বোনকে ফোন করে বলে, আমি তোমার রুমমেট উসিনকে পছন্দ করি। এটা বলে সে কলটা কেটে দেয়। ভাইয়ের মুখে এসব কথা শুনে নুয়ান তো একদম হতভম্ব হয়ে যায় আর বলে, উসিন আর মিং একে অপরকে ভালোবাসে আর আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। চ্যান হেসে বলে, তুমি ছাড়া বাকি সবাই এ ব্যাপারে জানতো। তাদের মাঝখানে ঝামেলা শেষ হওয়ার পর 3 কাপলই নেমে পড়ে কোম্পানিকে বাঁচানোর মিশনে। তারপর প্রেস কনফারেন্সের দিন চলে আসে। সেখানে রয়ের কোম্পানি নোয়ানের বানানো গেম লঞ্চ করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তারা সবাই এখানে পৌঁছে যায় আর সবার সামনে প্রমাণ করে দেয় যে রয়ের কোম্পানি চ্যানের কোম্পানি থেকে প্রজেক্ট চুরি করেছে। সমস্ত ঝামেলা শেষে নোয়ান চ্যানকে তার চশমার ব্যাপারে বলে দেয়। তখন চ্যান বলে, তুমি সত্যিই খুব বোকা, এই চশমাটা তো একটা লেন্স ফ্যাক্টরি তৈরি করেছে। আসলে পৃথিবীতে লাক বলে কিছুই হয় না। তুমি খুব ভালো, দয়ালু আর অনেক মিষ্টি একটা মেয়ে, তাই তো তোমার আমার সঙ্গে দেখা হয়েছে। এগুলো বলে সে তার কপালে একটা কিস করে। আর এরকম সুন্দর একটা মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।